বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 21শে মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি লিখিত ব্যাচের সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের প্রথম ক্লাস। দেখেন, সুনির্দিষ্ট প্রতিজ্ঞার আইন থেকে আপনাদের লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন থেকে থাকে, অর্থাৎ দেওয়ানি এবং সুনির্দিষ্ট মিলিয়ে মোট তিনটা থাকে। এর ভিতরে দুইটা লিখতে হয়। তো সুনির্দিষ্ট থেকে একটা থাকবে, এটা নিশ্চিত। আর দেওয়ানি থেকে থাকে হচ্ছে দুইটা, আর এই দুইটা সাবজেক্ট থেকে লিখতে হবে মোট দুইটা। তো আমরা সুনির্দিষ্ট প্রতিজ্ঞার আইন মোটামুটি যা পড়বো, দেওয়ানিও বাদবে, সুনির্দিষ্ট বাদবে ইনশাল্লাহ। তো প্রথমে যদি আমরা সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের এখানে সাজেশন যদি আমরা দেখি, আহ এক নাম্বার প্রশ্নে আছে, দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। বলছে যে এই আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। এখন আপনারা, আমার সামনে অনেকে আছেন যে তারা আজীবন সুনির্দিষ্ট প্রতিকার আইন নাম শুনে আসছেন, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার কি এটা জানেন না। ঠিক আছে, তার আগে আমার জানা দরকার যে দেওয়ানি মামলা করে কেন আর ফৌজদারি মামলা করে কেন। দেওয়ানি মামলা করলে পক্ষ পাবে হলো প্রতিকার, আর ফৌজদারি মামলা করলে আসামির হবে শাস্তি। আপনি টাকা হারাইছেন, টাকা চাচ্ছেন, দেওয়ানি মামলা করতে হবে। আপনি জমির দখল হারাইছেন, দখল চাচ্ছেন, দেওয়ানি মামলা করতে হবে। আপনি টাকা হারাইছেন, মোবাইল হারাইছেন, হত্যা করছে, হাত ভেঙে ফেলছে, আপনি টাকা পয়সা চান না, বরং আসামির শাস্তি চান, তাহলে আপনাকে মারতে দায়ের করতে হবে ফৌজদারি মামলা। এখন অনেকে বলতে পারেন, স্যার তাহলে ফৌজদারি মামলা করেও তো টাকা পয়সা আদায় করে, এই প্রশ্ন আসছে না? জি, ফৌজদারি মামলা করে টাকা পয়সা আদায় করে তো আসামি ফৌজদারি মামলার শাস্তি ভোগ করবে না, তাই আগে ভাগে আপনারা টাকা দিয়ে দিছে। কিন্তু আসামি যদি বলে যে আমি শাস্তি খাটবো, তাহলে তো আর টাকা পয়সা দেওয়ার কোনো দায়বদ্ধতা তার নেই। বুঝতে পারছেন? এখন দেওয়ানি মামলায় যখন আপনি করেন, একটা দেওয়ানি মামলায় দুই ধরনের প্রতিকার পাওয়া যায়। কয় ধরনের? দুই ধরনের। এই দুই ধরনের প্রতিকার কি কি? একটা হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। একটা হলো কি ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার। তো বিষয়টা কিরকম? ধরেন আপনি জমির দখল চাইছেন, আদালত যদি আপনার দখলই দেয় তাহলে এটাকে বলে সুনির্দিষ্ট প্রতিকার। মানে আমি দেওয়ানি মামলায় যা চাইছি আমারে যদি সেটাই দেওয়া হয়, তাহলে সেটাকে কি বলে? সুনির্দিষ্ট প্রতিকার। আর আমি চাইছি দখল, আমার দখল না দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দিছে, তাহলে এটা সুনির্দিষ্ট প্রতিকার না, এটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার। বুঝতে পারছেন? আমি নিষেধাজ্ঞা চাইছি, মানে নিষেধাজ্ঞা দিছে, সুনির্দিষ্ট প্রতিকার। কিন্তু আমি নিষেধাজ্ঞা চাইছি, নিষেধাজ্ঞা না দিয়ে আমার অন্য কিছু দিছে, এটা সুনির্দিষ্ট প্রতিকার না, এটা হলো কি ক্ষতিপূরণমূলক। বুঝতে পারছেন? তাহলে তাহলে যদি আমরা বলি সুনির্দিষ্ট প্রতিকার কাকে বলে, আমরা দেওয়ানি মামলায় যেটা চেয়েছি আদালত যদি আমাকে সেটাই দেয়, তাহলেই সেটা সুনির্দিষ্ট প্রতিকার। এখন আবার বলবেন, স্যার তাহলে দেওয়ানি মামলায় যদি আমি টাকা চাইছি, টাকা দিছে, তাহলে কি এটা সুনির্দিষ্ট প্রতিকার কিনা? আচ্ছা, এটা হলো, এই যে আমরা 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়বো, এই জায়গায় মোট 8টা প্রতিকার আছে। এই 8টা প্রতিকার যদি আমরা কোনো মামলায় চাই এবং আমারও যদি এটা দেয়, তাহলেই সেটা সুনির্দিষ্ট প্রতিকার। এই 8টা প্রতিকারের বাইরে গিয়ে অন্য কিছু চাইলে কিন্তু সেটার সুনির্দিষ্ট প্রতিকার বলা যাবে না। যেরকম স্থাবর সম্পত্তির দখল, অস্থাবর সম্পত্তির দখল, তারপরে আপনার চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ, দলিল সংশোধন, চুক্তি রদ, দলিল বাতিল, ঘোষণামূলক মামলা, নিষেধাজ্ঞা, রিসিভার নিয়োগ, এইগুলাই হলো কি সুনির্দিষ্ট প্রতিকার। তাহলে দেওয়ানি মামলায় কয় ধরনের প্রতিকার দেওয়া যায় বলেন? 8 ধরনের। দুই ধরনের, একটা হলো ক্ষতিপূরণমূলক, আর একটা কি সুনির্দিষ্ট। আর সুনির্দিষ্ট প্রতিকার হলো কয় প্রকার? সুনির্দিষ্ট প্রতিকার হলো 8 প্রকার। বুঝতে পেরেছেন? তা আশা করি সুনির্দিষ্ট প্রতিকার, যদি এখন কেউ বলে যে সুনির্দিষ্ট প্রতিকার কি, বলবেন যে দেওয়ানি মামলায় বাদী যা চায় তাকে যদি সেটাই দেওয়া হয়, তাহলে সেটারে কি বলে? সুনির্দিষ্ট প্রতিকার, নাকি? আচ্ছা, একটু দাঁড়ান। আমরা একটু পড়ি, দেখেন, আমরা উত্তরে উত্তরে আসি, একটু পড়ি, দেখেন। আহ একটি দেওয়ানি মোকদ্দমায়, আন্ডারলাইন করবেন, দুই ধরনের প্রতিকার মঞ্জুর করতে পারে। কয় ধরনের?
দুই ধরনের, একটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার আর একটা কি সুনির্দিষ্ট প্রতিকার। সাধারণত যখন একজন বাদী একটি দেওয়ানি মোকদ্দমার আর্জিতে যে প্রতিকার প্রার্থনা করে, আদালত তাকে সেই প্রতিকার মঞ্জুর না করে বিকল্প হিসেবে আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করলে তাকে ক্ষতিপূরণমূলক প্রতিকার বলে। তাহলে এই লাইন তোমার মুখস্থ করার দরকার নেই। দেওয়ানি মামলায় যা চাইছে তারে তা না দিয়ে যদি অন্য কিছু দেয় সেটা বলে ক্ষতিপূরণমূলক প্রতিকার। অপরদিকে মোকদ্দমার আর্জিতে বাদী যে প্রতিকার প্রার্থনা করেছে, আদালত যদি তাকে সেই প্রতিকারই মঞ্জুর করে তবে তাকে সুনির্দিষ্ট প্রতিকার বলে। মুখস্থ করা লাগবে? লাগবে। তারপর দেখেন, বিভিন্ন প্রকার সুনির্দিষ্ট প্রতিকার হলো স্থাবর অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, চুক্তি রদ, দলিল বাতিল ইত্যাদি। এগুলো আসলে কি কি সুনির্দিষ্ট প্রতিকার আমরা যখন পড়বো অটোমেটিক্যালি আমরা জানতে পারবো যে কোনগুলো হলো সুনির্দিষ্ট প্রতিকার। বিভিন্ন প্রকার সুনির্দিষ্ট প্রতিকার তো বললাম। 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইন পাশ করা হয়। এটা মোট বল দেবেন 57টি ধারা আছে। কয়টা? আর এই আইনটা কত সালে? 1800 সালে। উক্ত আইনের 5 ধারা অনুসারে একটি দেওয়ানি আদালত 5টি উপায়ে 8টি সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে। এই আইনের 5 ধারায় বলছে যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে 5টি উপায়। এখন এই আইনের কোথাও বলে নাই যে সুনির্দিষ্ট প্রতিকার 8 প্রকার। তাহলে আমরা 8 প্রকার পেলাম কোথায়? 8 প্রকার প্রশ্ন সেখানে না? এই তো দেখেন, আপনার প্রশ্ন তো সব আমার মনের মধ্যে গেঁথে আছে। তাইলে যে প্রশ্ন আপনি করবেন, তাহলে 8 প্রকার আসলো কোত্থেকে? 8 প্রকার হলো আমরা খুঁজে বের করছি। অধ্যায় যদি ভাগ করি, এই যে দেখেন 8 থেকে 11 একটা, 12 থেকে 30 পর্যন্ত একটা, 12 থেকে 30 পর্যন্ত 31 থেকে 34 একটা, 31 থেকে 34 একটা, তারপরে 35 থেকে 38 একটা, 39 থেকে 41 একটা, 42 43 একটা, শুধু 44 একটা, আর 52 থেকে 57 একটা। বুঝছেন? তাহলে সুনির্দিষ্ট প্রতিকার মোট কয় প্রকার? 8 প্রকার। কোন ধারায় বলছে না, কিন্তু এই 8 প্রকার প্রতিকার দেওয়া যায় 5টা উপায়। ঠিক আছে, এখন যদি বলেন স্যার 5টা উপায়, এটার আবার অর্থ কি? ভাই, আপনার 8 প্রকার ওষুধ দিয়েছে ডাক্তার, কিন্তু এই 8 প্রকার ওষুধ তুমি খাবা 5 বেলায়। মানে 5 সময় তোমার এই 8 প্রকার ওষুধ খাতে হবে। কোনো বেলায় একটা, কোনো বেলায় দুইটা, কোনো বেলায় তিনটা, কিন্তু তুমি 5 বেলায় মোট ওষুধ খাবা কয়টা? 8টা। বুঝতে পারছেন? তাহলে সুনির্দিষ্ট প্রতিকার মোট কয়টা? 8টা। কয়টি উপায় দেবে? 5টি উপায়। কত ধারায় বলেছে? 5 ধারায়। এবার আমরা 5 ধারায় চলে আসি। সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি। আদালত নিম্নলিখিত বলতেন 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে। কয়টি উপায়? 5টি উপায়। কোন সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে। কি বলেন তো? কোন সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে। এখন এই দখল গ্রহণটা হতে পারে স্থাবর সম্পত্তি, হতে পারে অস্থাবর সম্পত্তি। যেমন 8 থেকে 11 ধারা এর অধীন সম্পত্তির দখল উদ্ধারের আদেশ দিয়ে। তাহলে প্রথম উপায়ে প্রতিকার আছে একটা। আমরা তো জানি 8টা প্রতিকার দিবে। কয়টি উপায়? 5টি উপায়। তাহলে প্রথম উপায়ে প্রতিকার আছে কয়টা? একটা। আচ্ছা, এরপরে 2 নাম্বার দেখেন, যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। ধরেন দুইজনের একটা চুক্তি হয়েছে জমি বেচা কেনার। এখন যিনি বিক্রি করবে হঠাৎ করে বলতেছে আমি বেচবো না, কিন্তু চুক্তি অনুসারে তো তার বেচা কেনার বাধ্য ছিল। তাহলে এই যে যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। যেমন 12 ধারার অধীন চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের বা 55 ধারার অধীন বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিয়ে। কত? 12 থেকে কত? 30 এবং 55। তো 12 থেকে 30 আর 55 অ্যাকচুয়ালি একই টাইপের, আপনার মনে রাখতে হবে। আর তাহলে এখানে একটা উপায় একটা প্রতিকার। ওনার একটা দেন তো ভাই, নিচ থেকে ওনার সলিমুল্লাহ একটা কপি দেন। তাহলে এখানে আছে একটা উপায়। তাহলে আমরা উপায় গেলাম। দেখছেন সলিমুল্লাহ চোখে পড়তেছে না। কার সাথে থাকেন সলিমুল্লাহ? কারে? রথিনদা তো পাইছে, আপনার দিছি না? তো সে সময় তো আপনার নিতে বললাম, উনি নেন নাই। আচ্ছা, দেখেন তো তাহলে
স্থাবর সম্পত্তির দখল দাবিদারকে অর্পণ, মানে কোন সম্পত্তির দখল অর্পণের মাধ্যমে একটা উপায়, এ জায়গায় আছে একটা। যা করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে কোন পক্ষকে সেই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে, এটাও উপায় একটা। প্রতিকার পাইছি কয়টা? একটা। এখন তাহলে উপায় আছে কয়টা বলেন? সলিমুল্লাহ বসেন, পরে নেই, কাজে আছে। উপায় আছে কয়টা? তিনটা। প্রতিকার আছে কয়টা বলেন? প্রতিকার ছয়টা। প্রতিকার আছে ছয়টা। 5 টাকা ওইটাই 2টা গেছে, আরো 6টা আছে না? আচ্ছা, 3 নাম্বার দেখেন, যা না করার ব্যাপারে কোন পক্ষের বাধ্যবাধকতা রয়েছে। উপরেরটা ছিল যা করার ব্যাপারে, এটা কি? যা না করার ব্যাপারে কোন পক্ষের বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করা হতে বিরত রাখার বাধ্য। যেমন দেখেন 54 ধারার অধীন নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে 52 থেকে 54 আর কত 57। সো এখানে যেটা আমার মনে রাখতে হবে সেটা হলো যে 52 থেকে 54 এবং 57 এই জায়গায় প্রতিকার আছে একটা। এখন যা না করার ব্যাপারে মানে কি? নিষেধাজ্ঞা, যে আদালত একজনে নিষেধ করতেছে যে তুমি এটা করতে পারবা না। তাহলে এখানে আমরা 3টা উপায় পেলাম, প্রতিকার পেলাম কয়টা? 3টা। বুঝতে পারছেন? তাহলে আমার উপায় হতে আছে কয়টা? 2টা। আর প্রতিকার বাকি কয়টা? 5টা। প্রতিকার মোট 8টা পাইছি না আমরা? প্রতিকার তো 8টা পাইছি। এই জায়গার একটা আছে না, দেখেন তো, আছে আর একটা। মানে আচ্ছা, শাকিল কথা শুনে না, ওনারটা দেখেন, করে দিবানি। তো তাহলে কোন সম্পত্তির দখল অর্পণের মাধ্যমে এখানে পাইছি একটা উপায় একটা প্রতিকার। যা করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে একটা উপায় একটা প্রতিকার। যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে একটা উপায় একটা প্রতিকার, নাকি? 4 নম্বরে দেখেন, ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া, আন্ডারলাইন করেন, ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকারে পক্ষ সময়ের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যম। বলছে যে ক্ষতিপূরণ ছাড়া অন্য কোনো মাধ্যমে অধিকার নির্ণয় করে। ক্ষতিপূরণ তাহলে সুনির্দিষ্ট প্রতিকার না। যদি আপনারা বলে যে ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার না, আলোচনা করো, কত ধারায় আছে? 5 ধারায়। এই যে ক্ষতিপূরণের রায় প্রদান ছাড়া অন্য কোনো উপায়, যেমন কি বলছে? ঘোষণা। যেমন দেখেন 42 ধারার অধীন ঘোষণামূলক ডিক্রি দিয়ে, এটা আছে 31 থেকে 43। এই যে 31 থেকে 43 এর মধ্যে প্রতিকার আছে 4টা। 31 থেকে 34 একটা, 35 থেকে 38 একটা, 39 থেকে 41 একটা, 42 থেকে 43 একটা। বুঝছেন? তাহলে 4 নাম্বার উপায়ে প্রতিকার আছে কয়টা? 4 নাম্বার উপায় প্রতিকার 4টা। তাহলে আমরা উপায় পেলাম কয়টা? 4। উপায় পেলাম 4টা, প্রতিকার পাইছি কয়টা? 7টা। উমাতে দেখেন, একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে, একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে, এখানে উপায়ও একটা প্রতিকারও একটা। মিলছে আপনার? 8-5 এর হিসাব। বুঝতে পারছেন? জীবনে এভাবে ভেবে পড়েন নাই? পড়ছেন? পড়েন নাই। জি। তো তাহলে আমার সুনির্দিষ্ট প্রতিকার হলো মোট কয়টা? 8টা। দিচ্ছে কয়টা উপায়ে? 5টি উপায়। আবার বলি, কোন সম্পত্তির দখল অর্পণের মাধ্যমে, যা করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে সেই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে, যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে তা থেকে বিরত রাখার মাধ্যমে, ক্ষতিপূরণের রায় প্রদান ছাড়া অন্য কোনো মাধ্যমে, যেরকম কি ঘোষণা, নাকি? আর রিসিভার নিয়োগের 5টা। 5টা না? তাহলে যদি আমাকে বলে, ক নাম্বার প্রশ্ন ছিল এরকম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। সো আমি প্রথমে ভূমিকা দিয়ে শুরু করলাম যে সুনির্দিষ্ট প্রতিকার, একটা দেওয়ানি মামলায় কয় ধরনের প্রতিকার দেওয়া যায় সেটা জানলাম। আর দেওয়ানি মামলায় যে 2 ধরনের প্রতিকার দেওয়া যায়, একটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার আর একটা কি বলেন? সুনির্দিষ্ট প্রতিকার। তাহলে শিল্পী বলেন তো, সুনির্দিষ্ট প্রতিকার কাকে বলে? একটি দেওয়ানি ঘোষণায় আর্থিক যে প্রতিকার করা হয়, তাকে যদি যে প্রতিকার দেয় সেটা বলেন বলেন, শিল্পী বলেন। ঘোরার কিছু নাই এই জায়গা, ভয় নার্ভাসনেস কোনো কাজ নাই এই জায়গা, আমরা সবাই পরিচিত। নরমালি আমাদের ক্লাসগুলোতে হয় কি, যে অনেক অপরিচিত ফেস থাকে, অনেকে হাসাহাসি করে বা কি করে, স্যার কি ভাবে না না ভাবে, এই জায়গা তো আমরা সবাই ফ্যামিলিয়ার। মানে আপনার কোনো নার্ভাসনেস এর কোনো কারণই নাই, আপনার ভুল হোক সঠিক হোক আপনি বলে যান, বলেন বলেন। আর হাসবেন, হাসাহাসিতে হাসলে আপনিও হাসবেন। আমি আপনার ওই যে কয়েকজনের উদাহরণ দেই, যে আনোয়ারুল হক মিল্টন এবার উকিল হয়েছে, 55 বছরের বেশি বয়স, তোতলাই, কথা বলতে গেলে কিন্তু তোতলাই। উনি ভাইবা দিতে আসছে, ভাইবা দেওয়ার সময়, ভাইবার সময় ইউটিউবে ভিডিও আছে দেখেন,
ভাইবা সময় উত্তর দিতে পারে না, সবাই হো হো করে আসতেছে। উনি একবার ভাইবা দেওয়ার পরে, ওই যে মক ভাইবা মানে ডেমো ভাইবা দেওয়ার পরে উনি আবার বলতে স্যার আমার আর একবার নেন। উনি ওই দিন 3বার ভাইবা দিতে, যে জায়গা মানুষ একবার লস যায় তাই না, আর উনি বলছে যে হাসলে আসুক গে, তাতে আমার কি, আমার তো ওই জায়গা পাস করার দরকার। ঠিক আছে, তা বিষয়টা হলো তাই জায়গা ছোট হবেন না, নার্ভাসনেসের কিছু কোনো কারণ নেই, আপনি ভুল হোক বলে যান, বলেন। একটি একটি দেওয়ানি মোকদ্দমায় আর্জিতে যে প্রতিকার প্রার্থনা করা হয়, আদালত কর্তৃক সেই প্রতিকার প্রদান করাকে সুনির্দিষ্ট প্রতিকার বলে। ধন্যবাদ। দেওয়ানি মামলায় সাধারণত 2 ধরনের প্রতিকার দেওয়া যায়। আমি যা চাইছি আমার যদি সেটা না দিয়ে ক্ষতিপূরণ দেয় তাহলে সেটার বলে ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর আমি যা চাইছি আমার যদি তাই দেয় তাহলে সেটার বলে কি, সুনির্দিষ্ট প্রতিকার। আমরা মাত্র বললাম সুনির্দিষ্ট প্রতিকার কয় প্রকার, 8 প্রকার। কয়টি উপায় দেওয়া যায়? 5টি উপায় দেওয়া যায়। 5টি উপায় দেওয়া যায়, কত ধারায় বলেছে? 5। এত ভালোভাবে বোঝানোর পরে যদি বলেন যে স্যার এটা বুঝি নাই, তাহলে আবার সমস্যা। আসেন আমরা খতে আসি। এই বলেন যে বলেন আপনি, তখনই আমার কথাটা চলবে। দেখেন, কিছু বলবেন, বলেন বলেন। তারপরে দেখা যাবে। এই তো। বলেন। স্যার, ফৌজদারি কার্যবিধির 144 ধারায় যে আদেশটা হয় যে যখন জোরে বলেন কথা। ফৌজদারি কার্যবিধির 144 ধারা স্যার, হুম এই ধারায় বলা আছে যে যদি কোনো শান্তিভঙ্গের আশঙ্কা থাকে হুম তাহলে সেই ক্ষেত্রে 144 ধারা জারি করে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ এখন এনরা যে আদেশটা দেয় সেটা হচ্ছে এই আদেশ 44 ধারা জারি করার পরে 2 মাস পর্যন্ত এই আদেশটা বলবৎ থাকে। হ্যাঁ এখন 2 মাস পরে বলবৎ থাকার পরে যেহেতু স্যার এটা হয়েছে, তাহলে সংক্ষুব্ধ এলাকাবাসী তো সংক্ষুব্ধ, সংক্ষুব্ধ হওয়ার পরে এর প্রতিকার হচ্ছে স্যার রিভিশন দায়রা আদালতে। হ্যাঁ এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে, জেলা জাজ স্যার যখন এটা দিছে, আদেশটা দিছে, এইটা জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাঁ এটা দায়রা আদালতের কাছে কেন গেল রিভিশন করার জন্য? হ্যাঁ এখন আমি উত্তরটা স্যার, আমার যেটা আর কি ধারণা সেটা হচ্ছে রিভিশনের ক্ষমতা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং যে দায়রা আদালত। জি। এখন স্যার সেই কারণে কিছু স্যার দায়রা আদালতের কাছে রিভিশন করতে হবে কিনা? আচ্ছা ধন্যবাদ। এখন আপনার উত্তর আপনি দিয়ে দিয়েছেন যে রিভিশনাল পাওয়ার জেলা পর্যায়ে আছে শুধু দায়রা জজের, আর হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট ডিভিশনের ক্ষেত্রে, আর সারা বাংলাদেশের মধ্যে কার? হাইকোর্ট ডিভিশন। এখন কথা হলো যে রিভিশন কেন হচ্ছে, যেহেতু 144 145 এর বিরুদ্ধে আমাদের ফৌজদারি কার্যবিধির 404 থেকে 431 ধারা পর্যন্ত যে আলোচনা করছে, সে জায়গায় কোথাও বলে নাই যে 144 145 এর বিরুদ্ধে আপিল করা যায়। তো যেখানে আপিল করা যায় না সেখানে কি করা যাবে? রিভিশন। তাহলে রিভিশন কোন কোন ক্ষেত্রে করা যাবে এটা কিন্তু বলা নাই কোথাও। বলা আছে আপিল কোন কোন ক্ষেত্রে করা যাবে আর কোন কোন ক্ষেত্রে যাবে না। যে জায়গায় আপিল করা যাবে না সেই জায়গায় কি করা যাবে? রিভিশন করা যাবে। এখন আপনার প্রশ্নের উত্তর আপনি জানেন, এখন কেন আপনার মনে হলো যে জেলা ম্যাজিস্ট্রেটের তা দায়রা জজের কাছে যাইতে পারবে না? আপনার কাছে কি মনে হয় জেলা ম্যাজিস্ট্রেট বড়? স্যার না, মানে এইটা আর কি নিজের কাছে নিজে আর কি কনফিডেন্ট দিতে, আমি যেহেতু জানি যে হ্যাঁ যেহেতু রিভিশনের ক্ষমতা 2 আদালতের আছে, একটা হচ্ছে হ্যাঁ দায়রা আদালতের, এই কারণে উত্তরটা আমি জানি, কিন্তু আমার কাছে কেমন শুনেন, কনফিডেন্ট মনে হয় যেন খাতা কলমে কিন্তু জেলা জজ বড়, জেলা ও দায়রা জজ, কিন্তু বাস্তবে ক্ষমতার দিক দিয়ে পাওয়ার এক্সারসাইজ করে জেলা ম্যাজিস্ট্রেট। কেন করে? তারা সরকারের নির্বাহী বিভাগের অংশ, তাই। কিন্তু একজন যিনি ডিসি সাহেব জেলা ম্যাজিস্ট্রেট, উনি কিন্তু একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদমর্যাদার। সে জায়গায় জেলা ম্যাজিস্ট্রেট তো কোথায়? বুঝতে পারছেন? একজন জেলা ম্যাজিস্ট্রেট যিনি ডিসি সাহেব, ইনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী ইনি পদমর্যাদা হলো একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের। বোঝা গেল? এই হলো কথা। আর আপনার প্রশ্নের উত্তর আপনি পারছেন, সমস্যা নাই, কিন্তু আপনি এই প্রশ্ন এখন করলেন কেন? এ তো এই সাবজেক্ট রিলেটেড না। আগে জানলে তো করতে দিতাম না। আপনারা কষ্ট হয়ে মাইক্রোফোন বের করে দিলাম, আপনি ফোন প্রশ্ন করেছেন ফৌজদারি। যাই হোক, দেখেন এখন হ্যাঁ জানা লাগবে, বাট অবশ্যই পরে ক্লাস শেষে আপনি যে ক্লাসের প্রশ্ন, এখন তো আমরা যাই হোক দেখেন,
সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর অধীনে মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার সুনির্দিষ্ট প্রতিকার সংক্ষেপে আলোচনা করুন। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা অনুসারে আদালত 5টি উপায়ে নিম্নলিখিত 8টি সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে। কয়টি উপায়? কয়টা? 5টি উপায়। কয়টা? 8টা। যথা দেখেন, 1 নাম্বার, স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। কিসের কিসের? স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। রিকভারি অফ স্পেসিফিক, আপনার ইংরেজি দরকার নাই, ঠিক আছে, শুধু বাংলা লিখলেই হবে। স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার ধারাটা লিখবেন, এটা কত? 8 থেকে 11। তারপর দেখেন চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, এটার ধারা কত? 12 থেকে 30। তারপর দেখেন দলিল সংশোধন, এটা কত? 31 থেকে 34। তারপর দেখেন চুক্তি বাতিল, এটা কত? 35 থেকে 38। তারপরে দলিল বাতিল, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, 39 থেকে কত? 41। তারপরে ঘোষণামূলক প্রতিকার, 43 থেকে 43। রিসিভার নিয়োগ, 44। নিষেধাজ্ঞা বা প্রতিরোধমূলক প্রতিকার, 52 থেকে 57। এখন এগুলো আমরা একটা মুখস্থ করব না, এগুলো এরকমই থাকবে। আমরা যখন সকল সুনির্দিষ্ট প্রতিকার আইন মানে এই সাবজেক্টটা পড়া শেষ হয়ে যাবে, তখন এই প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি আপনি এমনিতেই পারবেন। মানে এই যে এখন যদি আমি 8টা মুখস্থ করি, এটা পণ্ডশ্রম। এটা অটোমেটিক্যালি আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়বো, তখন আমার ধারণা হয়ে যাবে যে কোন ধারা থেকে কোন ধারায় কি প্রতিকার আছে। বুঝতে পেরেছেন? তাহলে আমি জাস্ট এতটুকু এখন মনে করাই দিই যে সুনির্দিষ্ট প্রতিকার কয় প্রকার? 8 প্রকার। কয়টি উপায় দিয়েছে? এখন যদি ধরেন এই প্রশ্নটা এসেছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর অধীনে মঞ্জুরযোগ্য বিভিন্ন প্রকার সুনির্দিষ্ট প্রতিকার সংক্ষেপে আলোচনা করুন, 5 মার্ক। এইটুকু লিখলে হবে না। এখন যদি বলেন স্যার আপনি তো এইটুকু লিখে দিয়েছেন, হবে না কেন? তাই আপনি এইটুকু লিখছেন কেন? হ্যাঁ, যৌক্তিক। নিচের লাস্টের লাইনটা দেখেন, উপরোক্ত 8টি প্রতিকার সংক্ষেপে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। এখন এই সংক্ষেপে ব্যাখ্যা কিভাবে জানবেন? সংক্ষেপে ব্যাখ্যা যখন আমি সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ, তখন 8-9 সম্পর্কে আমার ধারণা হবে, 12 থেকে এত পর্যন্ত ধারণা হবে, দলিল সংশোধন সম্পর্কে ধারণা হবে, চুক্তি রদ সম্পর্কে হবে, নিষেধাজ্ঞা সম্পর্কে হবে। তখন এই 8টা প্রতিকারে 2 সাইড কথা দিয়ে দিবে, 2 সাইড কথা। আবার এক ব্যাখ্যা দিতে যাই যেন 20 মিনিট সময় অপচনা করেন না। আপনার কাছে টাকা আছে 1000, এখন বলছে যে বাজার করতে হবে একদিনের। এখন আপনি যদি 1000 টাকা পাইয়া আরো 100 টাকা বাকি রেখে খাসির মাংস 1 কেজি কিনছেন, তাহলে হবে? চাল ডাল তারপরে মশলা এগুলো করতে হবে। এখন আমার সময় যা লিখতে হবে সেরকম, আমার টাকা যেরকম আমি খরচ করব সেরকম। আমাদের পরীক্ষার্থীদের মেইনলি যে সমস্যা, এক সমস্যা হলো প্রশ্ন বুঝি না, আর এক সমস্যা হলো প্রশ্ন বোঝার পর টাইম ম্যানেজমেন্ট ঠিক নাই। মানে প্রশ্ন আমি বুঝছি কিন্তু লিখতে দেখা গেছে যে আমার আর সময় নাই। ঠিক আছে, এজন্য আমার ঘড়ির দিকে খেয়াল রেখে প্রশ্ন একটা নির্দিষ্ট সময় নিয়ে নিতে হবে, যে এই প্রশ্ন আমি এত সময়ের বেশি লিখবো না, এতটুকুর মধ্যে যা লিখতে পারি ততটুকুই লিখবো। আসেন আমরা 2 নাম্বার প্রশ্নে আসি। তো 1 নাম্বার প্রশ্ন নিয়ে কোনো কথা আছে? কোনো কথা নাই। বিমল সাহেব বললেন কি আর হলো কি? ফোন দিয়ে যে আন্তরিকভাবে রিকোয়েস্ট করলেন, স্যার আজকে পরীক্ষাটা দিতে পারবো না, আসছেন তো আসলেন তো আগে আগে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখি আমরা। দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ দিদি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় আন্ডারলাইন করেন, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কি সম্পত্তি? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে আলোচনা করুন। কোন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির খাস দখল উদ্ধারের মামলায় কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? আর সরকারের বিরুদ্ধে খাস দখল উদ্ধারের মামলা করা যায় কি? এরূপ মামলায় প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ বিবাদী কি কি প্রতিকার চাইতে পারে? আচ্ছা, এখানে
একটা বিষয় খেয়াল করেন, প্রশ্ন পরে পড়ি, আগে শুনেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে সম্পত্তির দখল পুনরুদ্ধার এই যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে 8 থেকে 11, 8 থেকে 11। এর মধ্যে আপনার 8 আর 9 হচ্ছে স্থাবর সম্পত্তি সম্পর্কিত, আর 10 আর 11 কি অস্থাবর সম্পত্তি সম্পর্কিত। অর্থাৎ আপনি যদি স্থাবর সম্পত্তির দখল হারান তাহলে মামলা করবেন কত ধারায়? 8 আর 9। আর যদি আপনি অস্থাবর সম্পত্তির দখল হারান তাহলে মামলা করতে হবে 10 আর 11। একটু বুঝছেন? আর এই যে যে আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার মোট 8টা না, 8টা না ভাই, এই 8টার ভিতরে একটা প্রতিকার দিতে আদালত বাধ্য যদি আপনি কাগজপত্র সাক্ষ্য প্রমাণ দিতে পারেন, সেটা হলো 8 আর 9, স্থাবর সম্পত্তির দখল প্রত্যাহার। আর বাকি যত প্রতিকার আছে এগুলা বাদী যদি 100% প্রমাণ করে আদালত দিতেও পারে, নাও দিতেও পারে। তাহলে 8 আর 9, 8 আর 9 প্রমাণ করতে পারলে আদালত আপনারা দিতে বাধ্য। আর বাকি যত মামলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, এগুলো যদি আপনি প্রমাণও করেন তবুও দিতে কিন্তু বাধ্য না, দিতেও পারে নাও পারে। বুঝতে পেরেছেন? এখন আমার আলোচনা আগে শুনেন, পর্ব পরে জায়গা বোঝার বিষয় আছে। 8 ধারার টাইটেল হলো, আচ্ছা আমি আগে বলি, 8 ধারার মামলা হলো যদি কোনো মালিককে স্থাবর সম্পত্তি থেকে বেদখল করে। মালিক, মালিক মানে হলো যার সত্ত্ব আছে, মালিককে যদি বেদখল করে তাহলে মামলা হবে 8 ধারায়। মালিক মামলা করবে 8 ধারায় 12 বছরের মধ্যে। বেদখল হওয়ার কত বছর? 12 বছর। বুঝছেন? আর মালিক ব্যতীত অন্য কাউকে যদি বেদখল করে বেআইনি ভাবে, ধরেন দীর্ঘদিন যাবত একটা জমিতে একজন দখলে আছে, এখন তারে বেদখল করছে টেনে হিসছে, মানে তারে নোটিশ দেয় নাই, আর তারে ঠিকঠাক নোটিশ না দিয়ে তারে উচ্ছেদ করে ফেলেছে, মানে বেআইনি ভাবে বেদখল করেছে, কিন্তু সে মালিক না, তাহলে সেক্ষেত্রে সে মামলা করবে কত ধারায়? 9 ধারায়। তাহলে প্রাথমিকভাবে আমরা বুঝবো যে স্থাবর সম্পত্তির মালিক হলে মামলা করবে কত ধারায়? 8 ধারায়। আর শুধু দখলে ছিল, মামলা করবে কত ধারায়? 9 ধারায়। বুঝছেন? এখন 8 ধারা যখন আমরা পড়বো ওই জায়গায় কোথাও মালিক কথাটা নাই, সত্তর কথাটাও নাই, তাহলে আমি বুঝবো কিভাবে? ওই জায়গায় আছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি। দখলের অধিকারী ব্যক্তি যদি কোথাও লেখা থাকে দখলের অধিকারী ব্যক্তি, তাহলে ধরে নিতে হবে ওটা কত ধারা? 8 ধারা। আর যদি বলে যে বেআইনি ভাবে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল উদ্ধারের মামলা, বেআইনি ভাবে দখলচ্যুত ব্যক্তি, তাহলে কত ধারা? 9 ধারা। বোঝা গেল? যদি বলে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি, তাহলে কত ধারা? 8 ধারা, মানে মালিক। আর যদি বলে যে বেআইনি ভাবে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল উদ্ধার, তাহলে কত ধারা? 9 ধারা। এখন কথা হলো 8 ধারার মামলা কি মালিক করতে পারে এটা আমরা জানি, কিন্তু 9 ধারার মামলা কি মালিক করতে পারে কিনা? সলিমুল্লাহ কি বলে? পারে। শোনেন, আমি এই বাড়ির মালিক, আমার যদি কেউ বেদখল করে আমি তো 8 ধারার মামলা করতে পারবোই, কিন্তু আমি 8 ধারা করার আগে আমি 9 ধারাও পারবো। 9 ধারাও পারবো, কারণ 9 ধারার মামলার ক্ষেত্রে একটা জিনিস এইভাবে চিন্তা করেন, 9 ধারার মামলা মালিক ছাড়া যদি সে পারে তাহলে আমি মালিক, আমি কেন পারবো না? 9 ধারার মামলায় দেখাইতে হয় দখল আর বেদখল, যে আমি দখলে ছিলাম, আমার বেআইনি ভাবে বেদখল করছে। আর 8 ধারার মামলায় দেখাইতে হয় সত্য, দখল দেখাইলে ভালো, না দেখাইলে সমস্যা। এখন যদি বলেন যে স্যার তাহলে আপনারা বেদখল করছে, আপনি 8 ধারা করলেই তো হয়, 9 ধারা নিয়ে দরকার কি? 9 ধারার দরকার হলো ভাই যে 9 ধারায় কোর্ট ফি লাগে মাত্র অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক, আর 8 ধারায় কোর্ট ফি লাগে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। এখন যারা অ্যাড ভ্যালোরাম বুঝেন না, মূল্যানুপাতিক, ধরেন আপনার বাড়ির মূল্য যদি 1 কোটি টাকা হয় তাহলে 1 কোটি টাকা 2% দেওয়া লাগবে কোর্ট ফি, তবে 40,000-এর বেশি না। আর সেম মামলাটা যদি আমি 9 ধারায় করি তাহলে আমার দেওয়া লাগবে 20,000। বুঝছেন? তাহলে আমি কোর্ট ফি বাঁচানোর জন্য মামলা করব কত ধারায়? 9 ধারায়। আর 8 ধারার মামলায় তাহলে মালিক যিনি তার হাতে কিন্তু অপশন দুইটাই, সে 8ও পারে 9ও পারে। আবার 9-এর মামলা যদি তার খারিজ হয়ে যায়, যে ধরেন সে দখল প্রমাণ করতে পারে নাই, তাহলে 8 ধারার মামলাও সে আবার করতে পারে। তাহলে আপাতত আমাদের এতটুকু বোঝা দরকার যে 8 ধারার মামলা কি করে? মালিক। কত বছরের মধ্যে? 12 বছরের মধ্যে। কি কোর্ট ফি? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি।
9 ধারার মামলা মালিকও পারে, অন্য কেউ পারে। যারে বেআইনি ভাবে বেদখল করছে সেই করবে 9 ধারার মামলা। 9 ধারার মামলা কোর্ট ফি দিতে হয় কত? 1 ড্রাম কোর্ট ফি। আর 9 ধারার মামলার তামাদি মেয়াদ কত দিন? 6 মাস। তামাদি মেয়াদ 6 মাস। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, সমস্যা সব সলভ হয়ে যাবে, আমরা তো পড়া শুরুই করি নাই। আচ্ছা আসতেছি, আমরা ধৈর্য ধারণ করেন। দেখেন, আমরা আগে ও ক এর উত্তর পড়া শুরু করি। দেখেন, যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হতে বেআইনি পন্থায় দখলচ্যুত হন, তবে উক্ত ব্যক্তি সম্পত্তির দখল ফিরে পাওয়ার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 9 ধারায় দখল পুনরুদ্ধারে মোকদ্দমা দায়ের করতে পারেন। অর্থাৎ যদি কাউরে স্থাবর সম্পত্তি হতে বেদখল করে, তিনি 8 ধারার মামলাও করতে পারে, আবার কি 9 ধারার মামলাও করতে পারে। 8 ধারা অনুসারে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি তথা মালিক দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারে। অপরদিকে 9 ধারায় বেআইনিভাবে দখলচ্যুত ব্যক্তি দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারে। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। তাহলে 8 ধারা মানে হলো কি? দখলের অধিকারী ব্যক্তি। আর 9 ধারা হলো বেআইনিভাবে দখলচ্যুত ব্যক্তি। এখন আসেন আমরা পড়াই ফিরি যে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধার। স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধার 8 ধারায় বিধান করা হয়েছে যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, আন্ডারলাইন করবেন, তার দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় উদ্ধার করতে পারে। দখলের অধিকারী ব্যক্তি, এই শব্দটা গোল্ডেন। দখলের অধিকারী ব্যক্তি মানে কি? মালিক। তাহলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি সেটা দখল পুনরুদ্ধার করতে পারে কত ধারায়? 8 ধারায়। কোন আইনের বর্ণিত পন্থায়? দেওয়ানি কার্যবিধিতে বর্ণিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে। অর্থাৎ এ পারসন এন্টাইটেলড টু দা পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। এই লাইনটা আন্ডারলাইন করেন, আন্ডারলাইন করে 3টে স্টার দেন। সরাসরি এই লাইন তুলে দিয়ে বলবে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে ব্যাখ্যা করো। A person entitled to the possession of a specific immovable property may recover it in the manner prescribed by the code of civil procedure. এই লাইন তুলে দিয়ে বলবে ব্যাখ্যা করো। এখন আপনি তো 8 ধারা পারেন, কিন্তু এই লাইনের ব্যাখ্যা তো পারেন না, জানেন না। তাহলে উত্তর কিন্তু 8 ধারারও যা, এই লাইনেরও কি তাই। এ পারসন এন্টাইটেলড টু দ্য স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মানে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি মে রিকভার ইট, উদ্ধার করতে পারে, ইন দ্য ম্যানার, সেই উপায়, প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিজার, দেওয়ানি কার্যবিধিতে যা বলা আছে সেই উপায়। বুঝছেন? আচ্ছা, এখন আমরা আসি যে ওইটা লাগাইতে পারছিলেন? জি ঠিক আছে। দেখেন 8 ধারার মোকদ্দমা দায়ের। দেখেন, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য 8 ধারায় গোল্ডেন 2টি ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করা যায়। 8 ধারায় কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে। 2টা ক্ষেত্রে কি কি দেখেন? মালিক কর্তৃক সত্ত্বের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের। একটা হলো মালিকানা সত্ত্ব, মালিক কর্তৃক কিসের উপর? সত্ত্বের উপর। আর একটা হলো গোল্ডেন দখলি সত্ত্বের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের। একটা হলো মালিকানা সত্ত্ব, আর একটা কি বলেন? দখলি সত্ত্ব। একটা হলো মালিকানা সত্ত্ব, আর একটা দখলি সত্ত্ব। সুতরাং দেখেন, সুতরাং 8 ধারায় মোকদ্দমা দায়ের করা যায় সত্ত্বের উপর ভিত্তি করে, বেস্ট অন টাইটেল বা দখলি সত্ত্বের উপর ভিত্তি করে। এই কারণে 8 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে যে ব্যক্তির স্থাবর সম্পত্তিতে সত্ত্ব আছে বা কি আছে? দখলি সত্ত্ব আছে। একটু বুঝাই ভাই, এখানে 2টা বিষয় আছে, আগে পরে শুনেন, এই জায়গা বোঝার বিষয়। একজন ব্যক্তি যে কোনো সম্পত্তির মালিক হতে পারে 2টি উপায়, একটা হলো মালিকানা সত্ত্ব আর একটা হলো দখলি সত্ত্ব। মালিকানা সত্ত্ব আগে বুঝেন। হোসেন মোল্লা একটা জমি কিনছে, মালিক হয়েছে, মালিকানা সত্ত্ব। হোসেন মোল্লার বাবার সম্পত্তি উনি পাইছে, মালিকানা সত্ত্ব। হোসেন মোল্লারে একজন জমি ভালোবেসে দান করছে, মালিকানা সত্ত্ব। বুঝছেন? এইগুলো সব কি? মালিকানা সত্ত্ব। হোয়াট ইজ দখলি সত্ত্ব? দখলি সত্ত্ব হলো যে আপনি একজনে বেদখল করছেন, বেদখল করার পরে যারে বেদখল করছেন সে 8 বছর 12 বছরের মধ্যে আপনার বিরুদ্ধে কোনো মামলা করে নাই।
12 বছর পর ওই জমির মালিক হয়ে গেছেন আপনি, মালিক, এটা হলো দখলি সত্য। বুঝেন নাই? কিনলে উত্তরাধিকার সূত্রে পেলে এটারে বলে কি? মালিকানা সত্ত্ব। আর আমি একজনের বেআইনি ভাবে বেদখল করছি, বেদখল করার পর সে জীবনেও আমার বিরুদ্ধে মামলা করে নাই, 12 বছর পর ওই জমির মালিক হয়ে যাবো আমি, এটা হলো কি সত্য? দখলি সত্য। এখন যদি বলেন স্যার 12 বছর পর আমি মালিক হবো, তো আমার কাগজপত্র কই? এই প্রশ্ন আবার মনে আসতেছে না? আচ্ছা, 12 বছর পরে আপনি যে মালিক হলেন, আপনার তো কোনো দলিল নাই, তাহলে আপনি মালিক কিভাবে হলেন? তাই তো, এটা আপনার ওই ঘোষণামূলক মামলা করবেন, বা যে কোনো মামলা যদি আপনার বিরুদ্ধে করে, তখন সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে যে আমি 12 বছর আগে থেকে এই জায়গা দখলে আছি এবং এতদিন আমার বিরুদ্ধে কেউ মামলা করে নাই। তখন আদালতের রায়ের মাধ্যমে মালিক হয়ে যাবেন আপনি। নট অনলি নদী গর্ভ, ওই জায়গায় নদী গর্ভের কোনো কিছু আছে? নদী গর্ভ হোক আর অন্য কোনো গর্ভ হোক, যে গর্ভ থেকেই আসুক না কেন, আমি বেদখল করার পরে আমার বিরুদ্ধে যদি 12 বছর মামলা না করে, তাহলে ওই জমির মালিক আমি। এখন আবার কয়েকজনের মনে আবার প্রশ্ন জাগছে যে স্যার, তাহলে যে নতুন মামলা হয়েছে, দলিল যার জমি তার, নাকি? দলিল যার জমি তার, সেই ব্যাপার সেটার মতো, এটা এটার মতো, ওই আইন এখানে কোনো প্রভাব বিস্তার করে না। আর এই রিলেটেড আলোচনা করতে হলে অনেক সময় নিয়ে আলোচনা করতে হবে। আপাতত বুঝেন যে সত্য কয় প্রকার? একটা হলো আম সত্য, আর একটা কি? একটা হলো মালিকানা সত্য, আর একটা দখলি সত্য। আমি পিতার সূত্রে জমি পাইছি, কিনছি, দানে পাইছি, এটা হলো কি? মালিকানা সত্য। আর বেআইনি ভাবে বেদখল করে যেটা পাইছি সেটা কি? দখলি সত্য। তো আপনাদের কাছে মোটামুটি এই পর্যন্ত আজকে থাক। আমি আসতে দেরি করছি কারণ কাজে ছিলাম, এত ব্যস্ততা হচ্ছে যে সময় সংকুলন হচ্ছে না। আগামীকাল সকালে আসেন। আগামীকাল সকালে প্রথমে আপনাদের পরীক্ষা, তারপর পুরো সকালে আমরা পড়বো, সমস্যা নাই। আগামীকাল সকালে আমাদের আর কোনো পড়া নাই। তো আগামীকাল আসেন, যা যা পান নাই পরীক্ষার পরে পড়া, পরীক্ষার পরে পড়া। তো আগামীকাল পরীক্ষা আছে, পরীক্ষার পরে পড়া। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন। আর সকালেই আইছেন, ওই সময় চলে আইছেন, কাজ বাজ আছে ওই সময় আইছেন। আর পরীক্ষার পরে পড়া ইনশাল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।